প্রিয় শিক্ষার্থী, পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মীর তালহা আজবাদ, সিএসসি 231 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনে 13 ব্যাচ এইচএসসি স্ট্রিম এবং ডিপ্লোমা স্ট্রিমের যারা 7 এবং 8 ব্যাচ তাদের জন্য কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশন কোর্সের স্প্রিং 2021 ফাইনাল এক্সামিনেশনের লেকচার পর্বের আজকের লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে 28শে জুলাই 2021 তারিখের 13 ব্যাচের যে ক্লাস শিডিউল, সেই ক্লাসের যে আলোচ্য বিষয় সেগুলিকে আমরা আজকে আমাদের ভিডিও লেকচার অন্তর্ভুক্ত করেছি এবং এরপরে হচ্ছে 30শে জুলাই শুক্রবার ডিপ্লোমা স্ট্রিমের যারা 7 এবং 8 ব্যাচ তাদের যে আলোচ্য বিষয় সেটিও আমরা আমাদের এই ভিডিও লেকচারে সমসাময়িকভাবেই অন্তর্ভুক্ত করেছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের লেকচারের মূল অংশে। আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল আমরা একবার লক্ষ্য করি, আমাদের যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সিতে জন্য যে ভাগ করে দেওয়া ছিল সেখানে প্রত্যেকেরই প্রায় 6টি করে প্রশ্ন দেওয়া ছিল, যে কোনো 3টি প্রশ্নের উত্তর হতে হবে। আমরা ইতোমধ্যে আলোচনা করেছি ইন্টারাপ্ট বলতে কী বোঝায়, ইন্টারাপ্টের বিভিন্ন ক্লাসগুলো, যদি ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় থাকে হোয়াট ডাজ দি প্রসেসর ডু এবং ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্টস। এই প্রশ্নটি সাথে আমরা দেখব যে ডিসকাস মেমোরি হায়ারার্কি উইথ প্রপার ডায়াগ্রাম, why cache is cache memory used, explain the use of multiple levels of cache with proper diagram, explain the structure of a cache main memory system with necessary diagram। এরপরে আমরা ডিরেক্ট ম্যাপিং এবং অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিক নিয়ে আমরা আলোচনা করেছি। ডিসকাস ডিরেক্ট ম্যাপিং অ্যান্ড অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিক্স ফর ম্যাপিং মেইন মেমোরি ব্লকস ইনটু ক্যাশ লাইন উইথ প্রপার ডায়াগ্রাম, হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি, হোয়াই ভার্চুয়াল মেমোরি ইউজড। এরপরে প্রোগ্রাম এবং ইন্টারাপ্ট ড্রিভেন আইও টেকনিক বলতে কি মানে আইও টেকনিক নিয়ে আলোচনা করা, ডিএমএ টেকনিক নিয়ে আলোচনা করা এবং প্রোগ্রাম আইও ইন্টারাপ্ট ড্রিভেন আইও টেকনিকের ডিসঅ্যাডভান্টেজগুলো। তো এর মধ্যে আমরা দেখব যে ইন্টারাপ্ট বলতে কি বোঝায় এবং সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো এবং একই সাথে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম নিয়েও কথা বলবো। চলুন আমরা সেই বিষয়গুলো নিয়ে উপস্থাপন করি। আমরা কম্পিউটারের ক্ষেত্রে বা যে কোনো কম্পিউটিং সিস্টেমের ক্ষেত্রে বা আমরা হচ্ছে এই ধরনের মাইক্রোপ্রসেসর বেসড সিস্টেমের ক্ষেত্রে ইনস্ট্রাকশন বলতে কি বোঝাই। আমরা জানি যে কম্পিউটারের যে মাইক্রোপ্রসেসর রয়েছে সেটির মূল কাজ হচ্ছে ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। মাইক্রোপ্রসেসর মেমোরি থেকে একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। এক্সিকিউশন যেটা আমরা বলছি যে ইনস্ট্রাকশন সাইকেল, ইনস্ট্রাকশন সাইকেলে আমরা মেইনলি দুটো ধাপের কথা বলি। একটা হচ্ছে মেইন মেমোরি থেকে ইনস্ট্রাকশন ফেস করা এবং সেটাকে এক্সিকিউট করা। ফেস এবং এক্সিকিউট এই দুটো মিলে হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোপ্রসেসর একটা ইনস্ট্রাকশন ফেস করবে, সেটিকে এক্সিকিউট করার পরে আবার সে পরবর্তী ইনস্ট্রাকশন ফেস করবে এবং সেটি সে এক্সিকিউশন করবে। এই ধাপগুলোর মাঝখানে কিন্তু কোনো বাধা বা বিঘ্ন বা বিপত্তি নাই, কিন্তু যখন এমন হয় যে মাইক্রোপ্রসেসর যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে বা মাইক্রোপ্রসেসর যে কাজটি করছে তার থেকে অধিক গুরুত্বপূর্ণ কোনো কাজ চলে আসে, তখন মাইক্রোপ্রসেসরকে একটা সিগন্যাল পাঠানো হয় যেটিকে আমরা বলে থাকি ইন্টারাপ্ট সিগন্যাল। তার মানে প্রসেসরের নর্মাল প্রসেসিংকে বাধাগ্রস্ত করার জন্য যে একটা সিগন্যাল পাঠানোর যে পদ্ধতি সেটিকে আমরা বলি ইন্টারাপ্ট। দ্যাট মিনস ইন্টারাপ্ট হচ্ছে একটা মেকানিজম বা একটা সিগন্যাল যার মাধ্যমে আমরা প্রসেসরের নর্মাল প্রসেসিংটাকে সাসপেন্ড করি এবং অতি জরুরি কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটি এক্সিকিউট করতে বাধ্য করি। এখন অতি জরুরি ইনস্ট্রাকশনগুলো বলা থাকে ইন্টারাপ্ট হ্যান্ডলার নামক একটা প্রোগ্রাম সেগমেন্টের মধ্যে। Virtually all computers provide a mechanism by which other modules যেমন ইনপুট ইউনিট বা আউটপুট ইউনিট কিংবা মেমোরি ইউনিট তারা প্রসেসরের যে নর্মাল প্রসেসিং সেটিকে ইন্টারাপ্ট করতে পারে। অর্থাৎ ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট, মেমোরি ইউনিট এবং প্রসেসিং ইউনিট, এই চারটি ইউনিটের মাধ্যমেই তো একটা কম্পিউটার সিস্টেম গঠিত। সো মাইক্রোপ্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে যেন অন্য ইউনিটগুলো তাদের জরুরি কাজে প্রসেসরের যে নর্মাল প্রসেসিং সেটিকে থামিয়ে দিতে পারে, সেই মেকানিজম বা সেই থামিয়ে দেওয়ার যে সিগন্যাল সেটিকে আমরা বলে থাকি ইন্টারাপ্ট। তাহলে ইন্টারাপ্টের মানে ইন্টারাপ্ট সুবিধাটা দেওয়ার মূল কারণটাই হচ্ছে যে প্রসেসিং এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করা। ইন্টারাপ্টস আর প্রোভাইডেড প্রাইমারিলি অ্যাজ এ ওয়ে টু ইমপ্রুভ প্রসেসিং এফিসিয়েন্সি। তাহলে ইন্টারাপ্ট যদি আমরা যুক্ত করি তাহলে প্রসেসর কি করতে পারে? প্রসেসর
can be engaged in executing other instructions while an IO operation is in progress. যখন আমরা কম্পিউটার সিস্টেমে কিবোর্ডের মাধ্যমে কোনো ইনপুট দিচ্ছি, এই ইনপুট নেওয়ার ফাঁকে মাইক্রোপ্রসেসর অন্য ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারতো না যদি আমরা ইন্টারাপ্ট সুবিধাটা না দিতাম। কারণ ইন্টারাপ্ট সুবিধাটা হলো তাকে ডেকে পাঠানো, অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট নেবে, ইনপুট শেষ হলে মাইক্রোপ্রসেসরকে যে ডাকবে, এই ডাকতে পারার সুবিধাটা থাকার কারণেই কিন্তু সে অন্য কাজে যেতে পারছে। যদি ডাকার সুবিধাটা না থাকতো তাহলে তাকে আসলে এই ইনপুট অপারেশন শেষ না হওয়া পর্যন্ত এখানেই বসে থাকতে হতো, সে অন্য কোথাও যেতে পারতো না। যেহেতু ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে আমরা বা ইনপুট ইউনিট বা আইও ইউনিটগুলো প্রসেসরকে ডাকতে পারে, সিগন্যাল পাঠাতে পারে, সেই কারণে প্রসেসর কিন্তু অন্য কাজে এনগেজ হতে পারে। কারণ অন্য কাজে এনগেজ হলেও যখনই ইনপুট ইউনিট বা আইও ইউনিটের কোনো সিগন্যাল ট্রান্সমিটের প্রয়োজন হচ্ছে বা অপারেশন শেষ হচ্ছে, তখন কিন্তু মাইক্রোপ্রসেসরকে জানাতে পারছে। আমাদের এখানে প্রশ্ন ছিল যে ডিফাইন ইন্টারাপ্ট, ডিসকাস ডিফাইন ক্লাসেস অফ ইন্টারাপ্ট। আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টারাপ্ট বলতে আমরা একটা সিগন্যালকে বুঝি, যে সিগন্যালটা মাইক্রোপ্রসেসরের নর্মাল যে প্রসেসিং সেটিকে বাধাগ্রস্ত করবে এবং মাইক্রোপ্রসেসর যে কাজ করছিল তাকে সেই কাজ থামিয়ে রেখে জরুরি অন্য কোনো কাজ করতে বাধ্য করবে। এবং এই জরুরি কাজগুলো আসলে বলা থাকে ইন্টারাপ্ট হ্যান্ডলার নামক একটা প্রোগ্রাম সেগমেন্টে। এখন কে ইন্টারাপ্ট জেনারেট করবে? ইন্টারাপ্ট জেনারেট করতে পারে মেমোরি ইউনিট, ইন্টারাপ্ট জেনারেট করতে পারে আইও ইউনিট, ইন্টারাপ্ট জেনারেট করতে পারে যে কোনো হার্ডওয়্যার ফেলিওরের কারণে বা পাওয়ার ফেলিওরের কারণে, অথবা ইন্টারাপ্ট জেনারেট করতে পারে প্রোগ্রাম। সেক্ষেত্রে প্রোগ্রামের মধ্যে হয়তো ডিভিশন 0 দিয়ে ভাগ করার ফলে মেমোরি ওভারফ্লো হতে পারে, অ্যারিথমেটিক ওভারফ্লো হতে পারে, কিংবা একটা ইলিগাল মেশিন ইনস্ট্রাকশন এক্সিকিউট করার চেষ্টা করা হতে পারে, অথবা ইউজার যে মেমোরি স্পেস যতখানি ব্যবহার করতে পারবে তার থেকে বাড়তি কোথাও হয়তো রেফারেন্সিং করার একটা ইনস্ট্রাকশন হয়তো এক্সিকিউশনের প্রয়োজন পড়তে পারে। সেই মুহূর্তে প্রোগ্রাম থেকেও ইন্টারাপ্ট জেনারেট হতে পারে। সেজন্য কোথা থেকে জেনারেশন হচ্ছে সেটির উপর আমরা বেসিস করে ইন্টারাপ্টকে আমরা এখানে 4টা ক্লাসে দেখাচ্ছি। যদি এমন হয় যে পাওয়ার ফেলিওর হয়ে একটা ইন্টারাপ্ট জেনারেট হয়েছে বা মেমোরি প্যারিটি এররের কারণে ইন্টারাপ্ট জেনারেট হয়েছে, তখন সেটাকে আমরা বলতেছি হার্ডওয়্যার ফেলিওর। অর্থাৎ হোয়াট আর দ্য ক্লাসেস অফ ইন্টারাপ্ট? একটা হচ্ছে হার্ডওয়্যার ফেলিওরের কারণে হতে পারে, অথবা আইও কন্ট্রোলার কর্তৃক জেনারেট হতে পারে। যখন ইনপুট ইউনিট এখানে তার মানে আইও কন্ট্রোলার যখন আইও অপারেশন শেষ করছে, বলা হচ্ছে যে আইও যে ক্লাস অফ ইন্টারাপ্ট সেটি বলা হচ্ছে যে আইও কন্ট্রোলার জেনারেট করে টু সিগন্যাল নর্মাল কমপ্লিশন অফ অ্যান অপারেশন, রিকোয়েস্ট সার্ভিস ফ্রম দি প্রসেসর, অর টু সিগন্যাল এ ভ্যারাইটি অফ এরর কন্ডিশনস। মানে আমরা যখন কিবোর্ড থেকে কোনো ইনপুট নিচ্ছি, এখন সেটি তো আইও কন্ট্রোলারের মাধ্যমে হ্যান্ডেল হচ্ছে। এখন এমন হতে পারে যে ঠিক আছে, ঠিকঠাকভাবে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া সম্পূর্ণ হয়েছে, তার মানে এটাকে আমরা বলতেছি নর্মাল কমপ্লিশন। তাহলে সেটাও তো প্রসেসরকে জানাতে হবে। কিভাবে জানাবো? ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে। আবার ইনপুট নেওয়া হয়ে গেছে, এই ডেটাটা এখন মেমোরিতে রেখে আসতে হবে, তাহলেও তো প্রসেসরকে জানাতে হবে যে ইনপুট নেওয়া কমপ্লিট, এখন আমি যে ডেটা পেলাম সেটিকে মেমোরিতে সেভ করে রেখে আসতে হবে। এই জন্য কিন্তু প্রসেসরকে সিগন্যাল পাঠাতে হবে। তার মানে প্রসেসরের কাছে সার্ভিস পাওয়ার জন্য অনুরোধ পাঠাতে হবে। সেটিও কিন্তু আমরা পাঠাবো কিসের মাধ্যমে? মাইক্রোপ্রসেসরের যে ইন্টারাপ্ট সিগন্যালের পিন আছে সেই পিনে সিগন্যাল পাঠানোর মাধ্যমে। তার মানে এখানে আসলে আইও ইউনিট বা আইও কন্ট্রোলার কি করছে? প্রসেসরের কাছ থেকে সার্ভিস চেয়ে পাঠাচ্ছে। সেজন্য কিন্তু আইও কন্ট্রোলারকে অবশ্যই ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে হবে। আরেকটা হচ্ছে যে ঠিকঠাকভাবে ইনপুট হলো না, তার মানে কোনো এরর কন্ডিশনস বা এরর তৈরি হয়েছে। সো এই যে ভ্যারাইটি অফ এরর কন্ডিশন সেটিও কিন্তু মাইক্রোপ্রসেসরকে জানানোর জন্য তাকে কিন্তু এই সিগন্যালটি পাঠাতে হবে। তার মানে আমরা ইন্টারাপ্টেড ক্লাসগুলো বলছি, একটা হলো প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে সেটার মাধ্যমে যদি জেনারেট হয় এই ইন্টারাপ্ট সিগন্যাল, তাহলে সেটাকে আমরা বলছি প্রোগ্রাম ক্লাস। একটাকে বলছি টাইমার। প্রসেসরের ভেতরে একটা টাইমার থাকে, এই টাইমার রেগুলার বেসিসে কিছু সার্টেন ফাংশন পারফর্ম করে, মানে অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিছু সার্টেন ফাংশন পারফর্ম করে অন এ রেগুলার বেসিস। নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কিছু কাজ অপারেটিং সিস্টেমে করার সুবিধাটা দেয় মাইক্রোপ্রসেসরের ভেতরে যে টাইমার রয়েছে সেটি। এখন এই টাইমার থেকে যে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানো হয় প্রসেসরকে, বা আমরা বলছি যে প্রসেসরের নিকট যে সিগন্যালটি জেনারেট করছে এই টাইমার, সেটিকে আমরা এই টাইমার ক্লাস অফ ইন্টারাপ্ট হিসেবে ডিফাইন করছি।
যেটি এখানে বলা হচ্ছে যে generated by a timer within the processor. This allows the operating system to perform certain functions on a regular basis. প্রোগ্রামের কথা বলা হচ্ছে যে আমরা জানি যে আমরা একটা কোড লিখেছি সি প্রোগ্রাম কিংবা সি প্লাস প্লাস কিংবা জাভা প্রোগ্রাম। এখন সেই প্রোগ্রামের মধ্যে এমন হতে পারে যে অ্যারিথমেটিক ওভারফ্লো হতে পারে, ডিভিশন বাই জিরো হতে পারে, অ্যাটেম্প্ট টু এক্সিকিউট অ্যান ইল্লিগাল মেশিন ইনস্ট্রাকশন, অর্থাৎ একটা ইল্লিগাল মেশিন ইনস্ট্রাকশন এক্সিকিউট করার চেষ্টা করা হতে পারে, অথবা ইউজারের যে মেমোরি স্পেস ব্যবহারের অনুমতি রয়েছে তার থেকে হয়তো বাইরের কোনো একটা মেমোরি স্পেসকে রেফারেন্স করা হয়েছে কোডের মধ্যে। এরকম ক্ষেত্রে ওই কোড ইন্টারাপ্ট জেনারেট করবে। কীরকমভাবে রেফারেন্স আউটসাইডে ইউজার্স অ্যালাউড মেমোরি স্পেস? ধরেন আপনি পুন্ড্র ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে রুম আছে মোট 400টা। এখন আপনাকে বলা হলো যে আপনার ক্লাস হবে 401 নম্বর রুমে, অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়ে মোট রুমগুলো নাম্বারিং করা আছে 1 থেকে 400 পর্যন্ত, কিন্তু আমি বললাম যে আপনার ক্লাস হবে সিএসসি 231 কোর্সের ক্লাস হবে 401 নম্বর রুমে। তার মানে আমি এমন একটা মেমোরি স্পেস বা এমন একটা ক্লাসরুমকে অ্যাসাইন করছি যে ক্লাসরুমটা আমাদের আসলে আউটসাইড, মানে আমাদের এই ক্যাম্পাসেই নেই আর কি। এই 401 বলে কোনো রুমের অস্তিত্বই নাই। ওরকম যদি হয় যে মেমোরিতেও তো আমরা একটা ব্লক করে চিন্তা করি, এবং প্রত্যেকটা ব্লকেরই কিন্তু মেমোরি অ্যাড্রেস আছে, অ্যাক্সেস অ্যাড্রেস আছে। এমন একটা অ্যাড্রেস দিলাম যেটা কিনা আমাদের হচ্ছে রেফারেন্স করছে যে যে অ্যাড্রেসটা আমরা দিয়েছি সেই অ্যাড্রেসের অস্তিত্বই নাই। এটাকে আমরা বলছি রেফারেন্স আউটসাইড ইউজার্স অ্যালাউড মেমোরি স্পেস। এটা একটা এটার কারণে কিন্তু আমাদের প্রোগ্রামে এরর তৈরি হতে পারে। এবং আমরা যেমন বিভিন্ন সময় আমরা জানি অ্যারে যখন আমরা ডিক্লেয়ার করি, দেখা যাক আমি হচ্ছে 10 ইন্ডেক্স বিশিষ্ট একটা অ্যারে ইন্ডেক্সিং করলাম, তাহলে স্বাভাবিকভাবেই সেটার রেফারেন্সটা হবে হচ্ছে ওই অ্যারের নাম দিয়ে তার ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত। এখন আপনি আপনার কোডে এমনভাবে ইনক্রিমেন্ট করেছেন ওই আয়ের মান, যে আয়ের মান 0 1 2 3 4 বাড়তে বাড়তে আয়ের মান হয়ে গেছে 10। ওই অ্যারেটার ইন্ডেক্সিং কিন্তু 0 থেকে 9 পর্যন্ত, তার মানে ইউজারের অ্যালাউড মেমোরি স্পেস আছে 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আপনি কোডে হয়তো ইনক্রিমেন্ট করে আয়ের মান এমন করে ফেলেছেন যে আয়ের মান হয়ে গেছে 10 বা 11 বা 12, যেটা কিন্তু মানে ওই মেমোরি স্পেস কিন্তু ইউজারের জন্য অ্যালাউ নাই, মানে অনুমতি প্রাপ্ত নেই, বা ওইটা কিন্তু আমরা অ্যারে হিসেবে ডিক্লেয়ার করিনি। সো এটাকে আমরা বলতেছি যে রেফারেন্স আউটসাইড ইউজার্স অ্যালাউড মেমোরি স্পেস। আরেকটা হচ্ছে যে প্রোগ্রামে যখন আমরা কোনো ফর লুপ চালিয়ে বা কোনো লুপ চালিয়ে কোনো একটা ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলে ভাগ করতেছে, এখন নিচের ভেরিয়েবলটার মান ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে করতে যদি সেটা 0 হয়ে যায়, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা হয়ে যায় অসীম। সেটিকে তো আমি মেমোরিতে স্টোর করতে পারবো না, এটাকে আমরা বলি ডিভিশন বাই 0। তো এইভাবে অ্যারিথমেটিক ওভারফ্লো হতে পারে, কিংবা ডিভিশন বাই 0 হতে পারে, কিংবা ইললিগাল মেমোরি ইনস্ট্রাকশন এক্সিকিউট করার চেষ্টা করা হতে পারে প্রোগ্রামের মধ্যে। এসব ক্ষেত্রে প্রোগ্রাম থেকেই হচ্ছে মূলত ইন্টারাপ্ট জেনারেট হবে। এটাকেই বলতেছি যে যদি এমন কোনো কন্ডিশনের উদ্ভব ঘটে যেটা মূলত কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের ফলাফলের কারণে ঘটে, অর্থাৎ একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার ফলে যে পরিস্থিতির উদ্ভব ঘটছে যার কারণে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানো হচ্ছে, সেটিকে আমরা বলছি প্রোগ্রাম ক্লাস অফ ইন্টারাপ্ট। তাহলে প্রোগ্রাম ক্লাস অফ ইন্টারাপ্টের 4টা ক্লাস আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রোগ্রাম, টাইমার, আইও এবং হার্ডওয়্যার ফেলিওর। নাম দেখে বোঝা যাচ্ছে টাইমারটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভেতরে যে টাইমার রয়েছে সেটির দ্বারা জেনারেট হবে, আইও জেনারেট হবে আইও কন্ট্রোলারের মাধ্যমে। হার্ডওয়্যার ফেলিওর ক্লাস অফ ইন্টারাপ্ট তৈরি হবে পাওয়ার ফেলিওর কিংবা মেমোরি প্যারিটি এরর, এই ধরনের কোনো ফেলিওরের কারণে সেখান থেকে উদ্ভব ঘটবে। প্রোগ্রাম টাইপের ক্লাস অফ ইন্টারাপ্ট তৈরি হবে ইনস্ট্রাকশন এক্সিকিউশনের কারণে। তাহলে এই হচ্ছে আমাদের ইন্টারাপ্টের বিষয়। তার মানে আমরা সহজভাবে যদি বলি যে ইন্টারাপ্ট হচ্ছে এক ধরনের সিগন্যাল, যে সিগন্যালের মাধ্যমে মাইক্রোপ্রসেসরকে জানানো হয় বা মাইক্রোপ্রসেসর যে তার কারেন্ট এক্সিকিউশন সেটিকে সে সাসপেন্ড করতে তাকে বাধ্য করা হয়, এবং সাসপেন্ড করে তাকে অন্য একটা জরুরি ইনস্ট্রাকশন এক্সিকিউশন করতে বলা হয়, যেটি বলা থাকে ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিনের মধ্যে। এখানে আমাদের যে দ্বিতীয় প্রশ্ন ছিল, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে, সেখানে দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে সেটিতে বলা আছে যে ইফ অ্যান ইন্টারাপ্ট ইজ পেন্ডিং হোয়াট ডাজ দি প্রসেসর ডু। যখন ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থা থাকে, মানে আইও ইউনিট কিংবা টাইমার কিংবা হার্ডওয়্যার ফেলিওরের কারণে কিংবা প্রোগ্রামের থেকে উদ্ভূত কোনো ইন্টারাপ্ট সিগন্যাল মাইক্রোপ্রসেসর পেল, মাইক্রোপ্রসেসর এখনও সেই ইন্টারাপ্ট সার্ভিস করেনি, মানে ইন্টারাপ্ট সিগন্যাল যে কারণে এসছে সেই কারণের সমাধান করেনি,
তখন আসলে প্রসেসর কি করে সেই সমাধান করার জন্য। এই জন্য বলা হচ্ছে যে মাইক্রো প্রসেসর একটা হলো পেন্ডিং, মানে কি যে মাইক্রো ইন্টারাপ্ট সিগন্যালটি আসছে কিন্তু ইন্টারাপ্ট সার্ভিস করা হয়নি বা ইন্টারাপ্ট হ্যান্ডেল করা হয়নি। তো ইফ অ্যান ইন্টারাপ্ট ইজ পেন্ডিং হোয়াট দি প্রসেসর ডাজ, প্রসেসর কি করে, এবং এক্সপ্লেইন দি ট্রান্সফার অফ কন্ট্রোল, নিউ মানে প্রসেসিং এর যে লোকেশন বা ট্রান্সফার অফ কন্ট্রোল, আমরা বলছি যে এই ধরনের যে এটা হলো 1 থেকে m সংখ্যক ইনস্ট্রাকশন মূলত একের পর এক ইউজার প্রোগ্রাম থেকে মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করবে। এখন 1 2 3 4 5 6 7 8 9 10টা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে ইন্টারাপ্ট ঘটলো, তখন সে কি করবে, যেখানে সে ইন্টারাপ্ট সিগন্যালটা পাচ্ছে সেই জায়গাটার কোথায় কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, কি অবস্থায় করছে, সেই সময় মেমোরির বিভিন্ন ভেরিয়েবলগুলোর মান কত, সেগুলোকে সে স্টোর করে রেখে সে এবার ইন্টারাপ্ট হ্যান্ডেল করার জন্য চলে যাবে ইন্টারাপ্ট হ্যান্ডেলের কাছে। এই যে কন্ট্রোল ট্রান্সফার হলো, যে কন্ট্রোলটা ছিল মূলত এই লোকেশনে, মাইক্রোপ্রসেসর এক্সিকিউট করছিল আইতম ইনস্ট্রাকশন, সেখান থেকে কন্ট্রোল ট্রান্সফার হয়ে চলে গেল ইন্টারাপ্ট হ্যান্ডেলারের কাছে। এটিকেই বলা হচ্ছে যে এক্সপ্লেইন করতে, যে এক্সপ্লেইন দ্য ট্রান্সফার অফ কন্ট্রোল ভায়া ইন্টারাপ্ট, ইন্টারাপ্টের মাধ্যমে যে কন্ট্রোল আমরা ট্রান্সফার করছি সেটি ব্যাখ্যা করা। তাহলে আমরা নর্মালি বুঝেই গেছি যে যখন ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় থাকে প্রসেসর দুটো কাজ করে। একটা হচ্ছে যে সে যে কারেন্ট প্রোগ্রাম যেটি এক্সিকিউট করছিল সেটি সাসপেন্ড করে দেয়, মানে সে যে কাজ করছিল সে কাজ করা বন্ধ করে দেয়, এবং যেখানে সে কাজ করতেছিল সেই জায়গাটা আসলে সেভ করে রাখে। এটার কনটেক্সট মানে হলো সে নেক্সট কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে, তারপরে প্রোগ্রাম কাউন্টারের মান, এটার সাথে যে প্রোগ্রাম এক্সিকিউট করছিল সেটার সাথে যদি বিভিন্ন ভেরিয়েবল বা ডেটা থাকে সেই ডেটাগুলোর মান সে মেমোরিতে স্টোর করবে, সেটিকে আমরা বলতেছি সেভ ইটস কনটেক্সট। তাহলে যখন ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় থাকে মাইক্রোপ্রসেসর একটা কাজ করে যে কারেন্ট যে প্রোগ্রাম এক্সিকিউট করছিল সেটি সে সাসপেন্ড করে এবং এটার কনটেক্সটটাকে স্টোর করে। এরপর সে প্রোগ্রাম কাউন্টারকে ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিনের যে স্টার্টিং অ্যাড্রেস সেটিতে সেট করে। এই যে আমরা বলতেছি যে এই যে আয়তম লোকেশন, স্বাভাবিকভাবেই প্রোগ্রাম কাউন্টারে কি থাকে আমরা জানি, প্রোগ্রাম কাউন্টারে থাকে যে এখন যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে সেটির আর মেমোরি অ্যাড্রেস কিন্তু প্রোগ্রাম কাউন্টারে থাকে না, প্রোগ্রাম কাউন্টারে থাকে এখন যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে এর পরে যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, তার মানে কি i+1 তম যে ইনস্ট্রাকশন সেটির অ্যাড্রেস থাকে প্রোগ্রাম কাউন্টার। আমরা জানি প্রোগ্রাম কাউন্টার এক ধরনের রেজিস্টার যেখানে নেক্সট যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে তার অ্যাড্রেস স্টোর করা থাকে। তাহলে i এর পরে প্রোগ্রাম কাউন্টারে কিন্তু সেট করা ছিল যে i+1 এর মেমরি অ্যাড্রেস, কিন্তু যখন কন্ট্রোল ইন্টারাপ্ট আসলো তখন কিন্তু এই ইনস্ট্রাকশনের পরের ইনস্ট্রাকশন কিন্তু এই ইন্টারাপ্ট হ্যান্ডলারের প্রথম অ্যাড্রেস, ফার্স্ট অ্যাড্রেস, কারণ তার দ্বারা মানে প্রোগ্রাম কাউন্টারের দিকে তাকিয়েই কিন্তু মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে এরপরে কোনটা করব বা কোন ইনস্ট্রাকশন এক্সিকিউট করব। স্বাভাবিকভাবে যেহেতু এখন এটা আছে, এরপরে যদি এই লোকেশনের প্রথম অ্যাড্রেস, ইন্টারাপ্ট হ্যান্ডলার মানে একটা প্রোগ্রাম, ইউজার প্রোগ্রাম মানে সেটাও একটা প্রোগ্রাম, বাট এই প্রোগ্রাম হ্যান্ডেল করার প্রয়োজনীয়তা পড়বে কখন, যখন একটা ইন্টারাপ্ট ঘটবে। ইন্টারাপ্ট না ঘটলে এখানে যাবে না। সেক্ষেত্রে নর্মাল সিকোয়েন্সে i-তম ইনস্ট্রাকশন এক্সিকিউট করার পরে i+1 তম, i+2 তম, এভাবে ধারাবাহিকভাবে সে m-তম ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। কিন্তু যেহেতু এই ইনস্ট্রাকশন এক্সিকিউট করার সময় প্রোগ্রাম কাউন্টারের মধ্যে থাকবে i+1 তম ইনস্ট্রাকশনের মেমরি অ্যাড্রেস, কিন্তু যখন ইন্টারাপ্ট ঘটবে তখন কিন্তু আর i+1 তম অ্যাড্রেস রাখার সুযোগ নেই। তখন যখন ইন্টারাপ্ট ঘটবে তখন ওই ইন্টারাপ্ট সিগন্যালের কারণে তখন কি করতে হবে, i-তম ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হচ্ছে তখনই i+1 তম মেমরি অ্যাড্রেসটা বাদ দিয়ে ইন্টারাপ্ট হ্যান্ডলার যে ফার্স্ট অ্যাড্রেস সেটিতে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু সেট করতে হবে প্রোগ্রাম কাউন্টারে। সেই কাজটি বলা হচ্ছে যে প্রোগ্রাম কাউন্টার, ইট সেটস দি প্রোগ্রাম কাউন্টার টু দ্য স্টার্টিং অ্যাড্রেস অফ অ্যান ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিন। এই রুটিন মানে আসলে প্রোগ্রাম, তার মানে ইন্টারাপ্টকে হ্যান্ডেল করার জন্য যে কোডগুলো রয়েছে সেই কোডগুলোকে আমরা বলছি ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিন। তাহলে দুটো কাজ ঘটে। যদি আমরা ভাইবাতে জিজ্ঞেস করি যে হোয়েন অ্যান ইন্টারাপ্ট ইজ পেন্ডিং হোয়াট দ্য প্রসেসর ডাজ, যখন একটা ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় থাকে তখন সে ইন্টারাপ্টকে সার্ভিস করার জন্য মাইক্রোপ্রসেসর কি কাজ করে, এখানে আমরা দুটো কাজ বা তিনটা কাজ বলতে পারি। একটা হলো সে যে প্রোগ্রাম কারেন্টলি এক্সিকিউট করছিল সেটির এক্সিকিউশন সাসপেন্ড করে দেয়, এটা গেল একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেখানে সে যে পরিস্থিতিতে কাজ করছিল সেটার কনটেক্সট সে সেভ করে। এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে প্রোগ্রাম কাউন্টারে হচ্ছে এখন ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিনের স্টার্টিং অ্যাড্রেসটা সেট করে দেয়। এই 3টা কাজ করে। তারপর আমরা এখানে ট্রান্সফার অফ কন্ট্রোল দেখাচ্ছি। আমরা বুঝতেই পাচ্ছি যে ইন্টারাপশন
মানে আমরা সিম্পল ভাবে দেখতে পাচ্ছি যে ইউজার প্রোগ্রাম মানে আমাদের যে কোড রান হচ্ছিল একের পর এক ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে ফ্রম টপ টু বটম অ্যাপ্রোচে, কিন্তু স্বাভাবিকভাবেই এই জায়গাটায় এসে কিন্তু আইতম ইনস্ট্রাকশন এক্সিকিউশন করার সময় আমাদের ইন্টারাপ্ট ঘটলো। তার মানে আমরা ইন্টারাপ্ট বলতে আমরা বোঝাচ্ছি যে নর্মাল সিকোয়েন্স অফ এক্সিকিউশনের একটা বিঘ্ন ঘটা। হোয়াট ইজ ইন্টারাপ্ট? ইন্টারাপ্ট বলতে আমরা বোঝাচ্ছি যে মাইক্রোপ্রসেসরের যে নর্মাল সিকোয়েন্স যে ধাপে ধাপে সে এক্সিকিউশন করছিল সেটির নর্মাল সিকোয়েন্সে বাধাগ্রস্ত করা, এবং সেক্ষেত্রে নর্মাল ফ্লোটা কেমন থাকতো, আইতম, তারপর i+1তম, তারপর i+2তম, এই যে নর্মাল সিকোয়েন্স অফ এক্সিকিউশন সেটির বাধাগ্রস্ত করাটাই মূলত কিন্তু আমরা বলতে পারি যে ইন্টারাপ্ট। যখন ইন্টারাপ্ট প্রসেসিং সম্পূর্ণ হয় তখন কিন্তু এক্সিকিউশন আবার রিজিউম ঘটবে। কীরকম রিজিউম ঘটবে? মানে দেখা গেল ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিনের এখানে হয়তো 5টা ইনস্ট্রাকশন আছে, এক্সিকিউশন শেষ হলো, এরপর আবার কিন্তু সে ওই যেখান থেকে শেষ করেছিল ঠিক তার পর থেকে আবার শুরু করবে, কারণ আইতম ইনস্ট্রাকশন এক্সিকিউশন কিন্তু সে শেষ করেছে। অতএব যখন সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ইন্টারাপ্ট হ্যান্ডলার রুটিন সে পুরোটা এক্সিকিউশন শেষ করে দিল, এবার তো তাকে আবার ওই কনটেক্সট রিজিউম করতে হবে। এখানে কনটেক্সট সেভ করে রেখে চলে গেছিল, এখন কিন্তু সে আবার কনটেক্সট রিজিউম করলো, মানে সে নর্মাল যে ফ্লো অফ এক্সিকিউশন বা নর্মাল সিকোয়েন্স অফ এক্সিকিউশন সেটি কিন্তু সে আবার ওই কন্টিনিউ করবে বা রিজিউম করবে। সেটি বলা হচ্ছে যে হোয়েন দ্য ইন্টারাপ্ট প্রসেসিং ইজ কমপ্লিটেড এক্সিকিউশন রিজিউমস। এখন আমরা দেখি যে আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে ইন্টারাপ্ট সাইকেল উইথ ইনস্ট্রাকশন সাইকেল উইথ ইন্টারাপ্ট, এই প্রশ্নটি আমরা ইতোমধ্যেই এই ইনস্ট্রাকশন সাইকেলটি দেখেছিলাম। আমরা বলেছি যে যে কোনো ইনস্ট্রাকশন সাইকেল বেসিক্যালি দুইটা স্টেপ, একটা হচ্ছে ইনস্ট্রাকশন ফেস করা আর একটা হলো ইনস্ট্রাকশন এক্সিকিউশন করা। কিন্তু যখন ইন্টারাপ্ট সিগন্যালটা আমাদের মাইক্রোপ্রসেসরের একটা পিন, সেই ইন্টারাপ্ট সিগন্যাল যদি ডিসেবল করা থাকে, মানে মাইক্রোপ্রসেসর কোনোভাবেই যে কাজ করছিল সেই কাজে ইন্টারাপ্ট হতে দেবে না, এটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট ডিসেবল করে রাখা। তাহলে ইন্টারাপ্ট ডিসেবল করা থাকলে তো আগের মতোই হবে যে একটার পর একটা ইনস্ট্রাকশন ফেস করবে, এক্সিকিউট করবে, এভাবে ধারাবাহিকভাবে চলবে। সেক্ষেত্রে ইন্টারাপ্ট সিগন্যাল আছে কি নেই সেটা চেকও করতে যাবে না। কিন্তু যদি ইন্টারাপ্ট এনাবল করা থাকে, যেটি আমাদের এখানে দেখানো হচ্ছে যে ইন্টারাপ্ট যদি এনাবল করা থাকে তাহলে একটা ইনস্ট্রাকশন ফেস করবে, সেটিকে এক্সিকিউট করবে, তারপর পরই সে কিন্তু ইন্টারাপ্ট চেক করবে। যদি ইন্টারাপ্ট থাকে তাহলে সে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা ইন্টারাপ্ট হ্যান্ডেলার রুটিন এক্সিকিউট করবে, এবং এরপরে আবার সে ফিরে আসবে, ফিরে এসে আবার পরের ইনস্ট্রাকশন ফেস করবে, এক্সিকিউট করবে। তার মানে আমরা যে ইনস্ট্রাকশন সাইকেল দেখেছি, নর্মাল যে ইনস্ট্রাকশন সাইকেল, সেটিতে দুটো স্টেজ ছিল, ফেস এবং এক্সিকিউট, এই দুই ধাপ। কিন্তু যখন ইন্টারাপ্ট যুক্ত হচ্ছে, ইন্টারাপ্ট সাইকেল ইজ অ্যাডেড টু দ্য ইনস্ট্রাকশন সাইকেল। এই যে ফেস সাইকেল, এক্সিকিউশন সাইকেল বা এক্সিকিউট সাইকেল, এই দুটোর সাথে ইন্টারাপ্ট সাইকেল বাড়তি একটা অংশ কিন্তু আমাদের এখন যুক্ত হচ্ছে। তার মানে ইন দ্য ইন্টারাপ্ট সাইকেল প্রসেসর চেকস টু সি ইফ any interrupt have occurred indicated by the presence of an interrupt signal। অর্থাৎ মাইক্রোপ্রসেসর চেক করে যে কোনো ইন্টারাপ্ট ঘটেছে কিনা, এবং এই ঘটেছে কিনা সেটি সে বুঝবে কি করে? তার যে ইন্টারাপ্ট পিন রয়েছে মাইক্রোপ্রসেসরে, সেই ইন্টারাপ্ট পিনে কোনো সিগন্যালের উপস্থিতি আছে কিনা। যদি সে দেখে যে তার যে ইন্টারাপ্ট সিগন্যাল পিন আছে, সেই পিনে সিগন্যাল আছে, তাহলে সে মূলত ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করবে, তারপরে সে আবার পরের মানে ওই রুটিন সার্ভিস করা শেষ হলে পরে সে কিন্তু নেক্সট ইনস্ট্রাকশন ফেস করবে, এক্সিকিউট করবে। তার মানে এমন যদি ঘটে যে নো ইন্টারাপ্টস আর পেন্ডিং, তখন কি করবে? ইফ নো ইন্টারাপ্টস আর পেন্ডিং, প্রসেসর প্রসিডস টু দ্য ফেস সাইকেল অ্যান্ড ফেসেস দ্য নেক্সট ইনস্ট্রাকশন অফ দি কারেন্ট প্রোগ্রাম। যদি ইন্টারাপ্ট পেন্ডিং অবস্থায় না থাকে, প্রসেসর আবার নর্মাল সাইকেলে ফিরে যাবে, যে সে ফেস করবে এবং এক্সিকিউট করবে। এটিকে আমরা বলতেছি, তার মানে একটা ইনস্ট্রাকশন প্রথমে ফেস করা। হোয়াট ডাজ ইট মিন বাই দ্য টার্ম ফেস করা? ফেস করা মানে হচ্ছে মেমোরি থেকে রিড করা, এবং রিড করার পরে সেটিকে ডিকোড করা, যে এই ইনস্ট্রাকশনে কি ধরনের অপারেশন পারফর্ম করতে বলা হয়েছে, সেটি কি যোগ করতে বলছে, না বিয়োগ, না গুণ, না ভাগ, কি অপারেশন পারফর্ম করতে বলছে, সেটিকে আমরা বলতেছি ইনস্ট্রাকশন ফেস করা। তার মানে ইনস্ট্রাকশন রিড এবং ডিকোড করাকে আমরা বলতেছি ইনস্ট্রাকশন ফেস করা। যখন ডিকোড হয়ে গেল, মানে তাৎপর্য বা মর্মার্থ বা ওই ইনস্ট্রাকশনের মিনিংটা কি সেটি যখন বুঝতে পারলো, তখন সে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে। তো এই ছিল আমাদের পাঠ্য বিষয়। আমাদের যে প্রশ্ন ছিল, আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের ইন্টারাপ্ট সংক্রান্ত যে প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সেটি কিন্তু কভার হয়ে গেল, যে ডিফাইন ইন্টারাপ্ট,
discuss different classes of interrupts. If an interrupt is pending, what does the processor do? Explain with diagram এবং instruction cycle with interrupt. তার মানে আমাদের অলরেডি দেখা যাচ্ছে যারা গ্রুপের উত্তর করবে তারা কিন্তু 1 নম্বর প্রশ্নের উত্তর করতে এখন সক্ষম পুরোপুরি। তাহলে এখান থেকে কিন্তু আমাদের এক সেট প্রশ্ন, যেহেতু প্রত্যেকটা গ্রুপের 3টি করে প্রশ্ন উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মার্কস 5, সেক্ষেত্রে খুব সুন্দরভাবে উত্তর করা সম্ভব। আমরা মেমোরি হায়ারার্কি পড়িয়েছি, ক্যাশ মেমোরি পড়িয়েছি, ক্যাশের সাথে মেইন মেমোরির যে স্ট্রাকচার সেটিও কিন্তু আমরা পড়িয়েছি। অর্থাৎ এই প্রশ্নটিও 4 নম্বর প্রশ্নটি কিন্তু আমাদের যারা গ্রুপ এর তাদের কিন্তু কভার হয়ে গেছে। এরপর আমরা দেখি ডিরেক্ট মেমোরি বা ডিরেক্ট ম্যাপিং টেকনিক এবং অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিক্স ফর ম্যাপিং মেইন মেমোরি ব্লকস ইনটু ক্যাশ লাইনস। এটি কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের লেকচারে। ভার্চুয়াল মেমোরি সম্পর্কে, কেন ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় সেটি নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি এবং আমরা কিন্তু গত ক্লাসেই কিন্তু আলোচনা করেছিলাম প্রোগ্রামড এবং ইন্টারাপ্ট ড্রিভেন আইও টেকনিক নিয়ে। ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস টেকনিকের মাধ্যমে কিভাবে আমাদের আইও ইউনিট থেকে ডেটা মেমোরিতে স্টোর করা হয় সেটি কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং প্রোগ্রামড আইও টেকনিক আর ইন্টারাপ্ট ড্রিভেন আইও টেকনিকের ডিসঅ্যাডভান্টেজগুলো কিন্তু আমরা আলোচনা করছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যারা গ্রুপ এর তাদের 6টি প্রশ্নের মধ্যে কিন্তু 4টি প্রশ্নেরই আলোচনা করা হয়েছে এবং আমার মনে হয় তারা এখান থেকে যে কোনো 3টি প্রশ্ন খুব সুন্দর করে উত্তর করতে পারবে। এবার আমরা চলে আসি গ্রুপ বি এর দিকে। যারা রোল নাম্বার 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29, 32, 35, 38 এবং 41 তাদেরকেও 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমরা সেখানে কমন কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। ডিরেক্ট ম্যাপিং, অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা আলোচনা করা হয়েছে, ভার্চুয়াল মেমোরি এবং কেন ভার্চুয়াল মেমোরি ব্যবহার করা হয় সেটি নিয়ে। তার মানে তারা এই সেট উত্তর করতে পারবে। এরপরে মেইন মেমোরি হায়ারার্কি বা মেমোরি হায়ারার্কি নিয়ে, ক্যাশ মেমোরি কেন ব্যবহার করা হয়, ক্যাশ মেইন মেমোরি সিস্টেমের যে স্ট্রাকচার সেটি কিন্তু তারা উত্তর করতে সক্ষম। এরপরে আমরা ইতোমধ্যেই জানি যে আইও মডিউল সম্পর্কে, পেরিফেরালসকে কেন সিস্টেম বাসের সাথে সরাসরি কানেক্ট করা হয় না, আইও মডিউলের একটা ব্লক ডায়াগ্রাম এবং এক্সপ্লেইন দি স্টেপস ইনভলভড ইন দি কন্ট্রোল অফ দি ট্রান্সফার অফ ডেটা ফ্রম অ্যান এক্সটার্নাল ডিভাইস টু প্রসেসর। অর্থাৎ এক্সটার্নাল ডিভাইস থেকে প্রসেসরের কাছে যে ট্রান্সফার অফ কন্ট্রোল অফ দি ট্রান্সফার অফ ডেটা, অর্থাৎ ডেটা ট্রান্সফারের নিয়ন্ত্রণটা কিভাবে হয় সেই ট্রান্সফারের স্টেপগুলো আলোচনা করা, এটা নিয়ে আমরা কথা বলেছি। এবং আমরা আরেকবার যদি এটা একটু সারমর্ম দেখাই, আমরা আইও মডিউলের যে অংশটা রয়েছে আমরা এই প্রশ্নটি আলোচনা করেছি এবং এই প্রশ্নটি কিন্তু আমাদের আলোচনা করা হয়েছে এবং এই যে আইও মডিউলের ব্লক ডায়াগ্রাম সেটি নিয়ে কিন্তু আমাদের পাঠ্য বিষয় আমরা পড়িয়েছি। তবুও আমরা আরেকবার রিভিউ করে যাই আইও মডিউল সম্পর্কে। আমরা দেখছিলাম যে আইও মডিউলের বিষয়টা, যে পেরিফেরালসগুলোকে আমরা সরাসরি কানেক্ট না করে, সিস্টেম বাসের সাথে সরাসরি কানেক্ট না করে আমরা একটা আইও মডিউল ব্যবহার করি এবং অন্য প্রান্তে আমরা পেরিফেরাল ডিভাইসগুলোকে কানেক্ট করি, আর অপর প্রান্তে সিস্টেম বাস হিসেবে আমরা যেটাকে বলি যে অ্যাড্রেস বাস, ডেটা বাস এবং কন্ট্রোল বাস সেটির সাথে কানেক্টেড থাকে। এবং আইও মডিউলের যে ব্লক ডায়াগ্রাম সেটি কিন্তু আমরা এখানে গত ক্লাসে আলোচনা করেছি বা এর আগেও আলোচনা করেছি যে একটা আইও মডিউলের মধ্যে ডেটা রেজিস্টার থাকে, স্ট্যাটাস রেজিস্টার থাকে এবং এই স্ট্যাটাস রেজিস্টারই আবার কন্ট্রোল রেজিস্টার হিসেবে কাজ করতে পারে এবং একটা লজিক সার্কিটরি থাকে, আর এই পাশে থাকে হচ্ছে এক একটা করে আইও ডিভাইস। তার মানে কিবোর্ড কানেক্টেড থাকবে, আমাদের হচ্ছে মাউস কানেক্টেড থাকবে, সেগুলোকে আমাদের ইন্টারফেসিং করার জন্য একটা লজিক সার্কিটরির মাধ্যমে ইন্টারফেসিং করতে হবে। আর এই পাশটা থাকবে সিস্টেম বাসের সাথে কানেক্টেড এবং সিস্টেম বাসের সাথে মাইক্রোপ্রসেসর কানেক্টেড। তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে আমরা দেখি যে আমাদের আর কি বাকি থাকলো। তার মানে হচ্ছে যারা গ্রুপ বিতে আছে তাদের 1 নম্বর প্রশ্নের উত্তর করতে পারবে 4, 5 এবং 6। তার মানে তারাও কিন্তু অলমোস্ট 4টি প্রশ্নের উত্তর করার সক্ষমতা অর্জন করেছে, অর্থাৎ যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে হবে। তার মানে তারাও অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার মতো অবস্থায় রয়েছে। গ্রুপ সি এর একটু দেখি যে গ্রুপ সিতে আছে মেমোরি হায়ারার্কি, ক্যাশ মেমোরি কেন ব্যবহার করা হয় এবং ক্যাশ মেইন মেমোরি, এই প্রশ্নটি তাদেরকেও আলোচনা করা হয়েছে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং টেকনিক, ডিরেক্ট মেমোরি টেকনিক এবং ভার্চুয়াল মেমোরি, সেটি কিন্তু আলোচনা করা হয়েছে। এবং 3 নম্বর আমরা আজকেই কথা বললাম যে ইন্টারাপ্ট কি, ডিফারেন্ট ক্লাসেস অফ ইন্টারাপ্ট, ইফ অ্যান ইন্টারাপ্ট ইজ পেন্ডিং হোয়াট ডাজ দ্য প্রসেসর ডু, এক্সপ্লেইন ইনস্ট্রাকশন সাইকেল। তারা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে সক্ষম। এবং হোয়াই পেরিফেরালস আর নট কানেক্টেড ডিরেক্টলি টু দ্য সিস্টেম বাস ব্লক ডায়াগ্রাম
আইও মডিউলের এবং কন্ট্রোল অফ ট্রান্সফার অফ ডেটা ফ্রম অ্যান এক্সটার্নাল ডিভাইস টু প্রসেসর, অর্থাৎ তারাও কিন্তু 1, 2, 3 এবং 6 নম্বর সেট, অর্থাৎ গ্রুপ সি এর যারা আছে রোল নাম্বার 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, 33, 36, 39 এবং 42 তারাও কিন্তু 4টি প্রশ্নের উত্তর করতে পারছে। আর গ্রুপ ডিতে অর্থাৎ আগের 3 ক্যাটাগরিতে যারা পড়ছে না তারাও কিন্তু 2 নাম্বার সেটের অ্যান্সার করতে পারছে, 3 নাম্বার, 4 নাম্বার এবং এই মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3 সেট অর্থাৎ 2, 3, 4 তারা অ্যান্সার করতে পারছে এবং 6 নাম্বার সেট কিন্তু তারা উত্তর করতে পারছে, অর্থাৎ তাদেরও কিন্তু 4 সেট প্রশ্নের উত্তর হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু প্রত্যেকেরই 3 সেট অ্যান্সার করতে হবে, সেখানে আমরা 4 সেট অলরেডি আলোচনা করেছি। এখন আমরা যদি সময় পাই তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বুথ মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম এবং সেটির মাধ্যমে কিভাবে মাল্টিপ্লিকেশন হয় অর্থাৎ কম্পিউটার অ্যারিথমেটিক, সেখানে টুস কমপ্লিমেন্ট পদ্ধতি, সেখানে হচ্ছে কিভাবে নেগেটিভ নাম্বার বা সাইন্ড নাম্বার কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে কিভাবে বিভিন্ন নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয়, কম্পিউটার অ্যারিথমেটিক আমরা শিখব যদি আমাদের হাতে সময় থাকে বা আমরা পরবর্তী লেকচারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এ পর্যন্তই। CSE 231 কম্পিউটার আর্কিটেকচার অ্যান্ড অর্গানাইজেশনে আজকের যে লেকচার সেশন অর্থাৎ 28শে জুলাই বুধবার আমাদের 13 ব্যাচ এইচএসসি স্ট্রিমের এবং 30শে জুলাই শুক্রবার 7 এবং 8 ব্যাচ সিএসসির ডিপ্লোমা স্ট্রিমের যাদের শিক্ষার্থী তাদের যে হচ্ছে পাঠ্য বিষয় ছিল আমাদের ফাইনাল এক্সামিনেশনের জন্য, আমরা সেই আলোচনা বা সেই লেকচার আজকে এখানেই শেষ করলাম। এই ভিডিও লেকচারটি আমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছি এবং সকল শিক্ষার্থী সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে, নিজেদের সংগ্রহে রাখতে পারবে এবং বারবার দেখে নিজের অ্যাসাইনমেন্ট তৈরিতে এই ভিডিও লেকচারটি সহায়ক হিসেবে কাজে লাগবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন আর 15 ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথেই থাকুন।